দেখুন, মুখ্যমন্ত্রী তার দায়িত্ব হচ্ছে রাজ্যের প্রধান হিসাবে শান্তি শৃঙ্খলা রক্ষার কথা মানুষের কাছে উনি বলতেই পারেন, কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষা করবে কে? পুলিশ। সেই পুলিশ দলদাসে পরিণত হয়েছে, সেই পুলিশ তৃণমূলের ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছে। আর সমস্ত অন্যায় কাগজ খুললে দেখবেন যে কাগজ একদিন মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনতে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল, যে টিভি মিডিয়া সব থেকে বড় ভূমিকা পালন করেছিল, আজকে প্রত্যেকটা পাতায় পাতায় দেখবেন ধর্ষণ, নাবালিকাকে ধর্ষণ, খুন, বিষ খাইয়ে মারা, আবাস যোজনার টাকা চুরি, গরু পাচারের টাকা চুরি, কয়লা পাচারের টাকা চুরি, শিক্ষার চাকরি দেওয়ার নামে টাকা চুরি, তারপর হচ্ছে আপনার দেহ বিক্রির টাকা চুরি, সবটার সাথে পঞ্চায়েতের টাকা চুরি, ব্লকের টাকা চুরি, পৌরসভার টাকা চুরি, দুর্নীতি, সবটার সাথে জড়িত কারা? তৃণমূল কংগ্রেস। লড়াই হচ্ছে কাদের? তৃণমূলের। আজকে যে এই যে হুমায়ুন কবির এত লাফাচ্ছে, হুমায়ুন কবির নিজে খুব মানে সতীসাধ্যী লোক নাকি? তিনি মুর্শিদাবাদের লোকের উপর অত্যাচার করেনি? ঘন্টায় ঘন্টায় দল পরিবর্তন করে। আমি কারোর পক্ষে হয়ে বলছি না, প্রশ্ন হচ্ছে এই দলটা আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত, অ্যান্টি সোশ্যালে ভরে গেছে দলটা। সুতরাং আগে দলটাকে যদি উনি ঠিক করেন, আমি লিখে দিতে পারি যে উনি প্রশাসক হিসাবে নিজের দলকে যদি প্রথম রক্ষা করতে পারেন, এইসব ঘটনা থেকে মুক্ত করতে পারেন, পশ্চিমবঙ্গে শান্তি আসতে 3 মিনিট সময় লাগবে। আর না হলে যতই বক্তৃতা করুন, দেখুন বড়মা একটা ধর্মের বিষয়, আমার এই নিয়ে কোনো বক্তব্য নেই। উনি মন্দিরে একবার কেন 1000 বার আসতে পারেন। উনি আবার মাথায় ওই হিজাবে যান, মাথায় ওই ফট্টি পাতিয়ে। দেখুন, আমরাও অনেক ইফতার পার্টিতে যাই, কিন্তু আমাদের কিন্তু ওই আপনার মাথায় সাদা টুপি, ওই আবার ঠ্যাং উঁচু পায়জামা পাঞ্জাবি পরে যেতে হয় না। আমরা আমাদের ড্রেস পরে যাই, কথা বলি, আলোচনা করি, আমাদেরও মণ্ডপে যেমন ওরা আসে। এর জন্য অতিরিক্ত নাটকের কোনো দরকার নেই। উনি এসছেন, বড়মার বাড়িতে এসছেন, কিন্তু উনি এক বড়মার বাড়িতে আসতে গিয়ে যে খরচা সরকারের হয়েছে, একটা হিসাব নিয়ে দেখবেন তো আপনারা সরেজমিনে তদন্ত করে। উনি এখানে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন এই ঘাটটা বড়মার নাম। বড়মাকে যদি এতই সম্মান করতে হয়, যদি বড়মা এতই জাগ্রত হয়, তাহলে নৈহাটির একটা ফেরিঘাট বড়মার নামে হবে, এইটা কাঙ্ক্ষিত? একটা রাস্তা বড়মার নামে হবে, এটা কি কাঙ্ক্ষিত? অনেক বড় কিছু ধর্মের নামে তো অনেকে অনেক কিছু করছে, উনিও করতে পারতেন। আর 2019 সালে সকলে জানে, সারা রাজ্যে 19টা আসন পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের হয়ে উনি যখন রাস্তায় নেমেছিলেন, এই সারা রাস্তা জুড়ে কি হয়েছিল উনি নিজের মুখে স্বীকার করেছেন, যে ওনাকে রাস্তায় নামতে হয়েছে, ওনাকে তুলি ধরতে হয়েছে, কি অবস্থা। কারণ দলের লোকেরা তো পালিয়েছিল সব। আমরা বামপন্থীরা রাস্তায় ছিলাম, আমরা ঘর ছেড়ে পালাইনি। বিজেপি 19টা সিট পাওয়ার পর ওনার দলের লোকেরা অর্ধেক গেরুয়া হয়ে গেছিল, সব ক্লাব সব পার্টি অফিস গেরুয়া হয়ে গেছিল। ওনার লজ্জা করলো না বলতে যে আমি হাতে করে রং করে সেই পার্টি অফিস ফেরত করে দিয়েছি? আসল কথা, ওনার আত্মসম্মান, আত্মমর্যাদা সব ভুলে যান উনি। উনি ভাবেন যে এইসব কথা বললে আবেগে মানুষ ভাসবে। এবারে নির্বাচনের ফলাফল নিয়ে আমি বলি, আপনি আমাকে জিজ্ঞেস করেন তথাপি বলছি। 30, 32, 35% মানুষ বেরোলো, তাহলে ভোট পড়লো 70%। তার রেজাল্ট হচ্ছে কি, একজন 1 লাখ ভোটে জিতছে, একজন 91,000 ভোটে জিতছে, একজন 50,000 ভোটে জিতছে। তার মানে বিরোধীরা কোনো ভোট আর পেল না। এটা ইজিট, এটাকে মানতে হবে। আমি আপনার তো জামানত জব্দ হয়ে গেছে। শুনুন, আমাদের তো দূরবীন দিয়েও দেখা যায় না, কিন্তু সব থেকে বড় বিজেপিরও টার্গেট আমরা বামপন্থীরা, তৃণমূলেরও টার্গেট আমরা বামপন্থীরা। আর সব থেকে বেশি সখ্যতা কার সাথে? তৃণমূল আর বিজেপির। মোহন ভগবত, আমাদের মোদী সাহেব, অমিত শাহ আর মমতা দিদি, এই যে র্যাপো, এই র্যাপোর কথা বিজেপির কর্মীরা আস্তে আস্তে বুঝতে পেরে গেছে। যার জন্য দেখবেন হিরণ চ্যাটার্জি কি বলেছে, হিরণ চ্যাটার্জি বলেছে এই যে দিল্লির সাথে কলকাতার একটা অদ্ভুত বোঝাপড়া আছে। তৃণমূলের, আমি আপনাকে বলছি, 2026 সালে যদি ভোটের চেহারা এই সেন্ট্রাল ফোর্সের এই চেহারা হয়, বিজেপি দলের পশ্চিমবঙ্গে অস্তিত্ব থাকবে না। আমি আজকে রেড লেটার লিখে দিতে পারি।
কারণ ওদের অভ্যন্তরে ওরা জানতে শিখেছে, বুঝতে শিখেছে কিভাবে ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ মোদির ক্ষেত্রে মমতা ইজ মোর ভ্যালুয়েবল দেন আদার্স পলিটিক্যাল পার্টি, আর মোর এনিমি সিপিআইএম। কারণ সিপিআইএম হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, বামপন্থীরা হচ্ছে একমাত্র রাজনৈতিক শক্তি যারা নির্দিষ্টভাবেই ধর্মের নামে দেশটাকে ভাগ করার বিরুদ্ধে রুখে দাঁড়ায়।